ফেব্রুয়ারির ২১ তারিখ, দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হলো যে কৃষ্ণচূড়ার ডাল যে। ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা শুনব ২১-এর কবিতা এবং কথা বলবো আমাদের যাপিত জীবনে ২১-এর প্রভাব নিয়ে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন দুজন তরুণ আবৃত্তি শিল্পী ও আবৃত্তি সংগঠক লায়লা নওশিন এবং ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আজকের পুরোটা সময় জুড়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের কণ্ঠে শুনব ২১-এর অবিনাশী কবিতার পংক্তিমালা। প্রথমেই লায়লা নওশিন আপুর কাছে জানতে চাইব, আমাদের যাপিত জীবনে ২১-এর কবিতা কী ধরনের প্রভাব ফেলে? ধন্যবাদ মারজান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সময় টিভিকেও অনেক ধন্যবাদ। আসলে ২১ তো আমাদের শুধু একটা মাতৃভাষা পাওয়ার বা আমরা যে মাতৃভাষা পেয়েছি, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা পেয়েছি, শুধু এটুকু স্বীকৃতি না, ২১ আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবেই আসলে জড়িত। তো সেই জায়গা থেকে ২১ মানে পুরো আবহমান বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে জীবনাচার, যে সামগ্রিক সেই জীবনাচার। তো আমরা ২১ আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় আসলে আমাদের সেই আমরা কোথা থেকে আসলাম, আমাদের ইতিহাসের দিকে, আমাদের আবহমান বাংলা সংস্কৃতি কোথা থেকে আসলো সেটার দিকে এবং আমাদের যে ভিত্তি, সেই ভিত্তিটার দিকে, যে বাঙালি হিসেবে আমরা আসলে কতটা গৌরবময় জাতি, সেই আমাদের যে গর্বটাকে আসলে বারবার স্মরণ করে দেয় ২১ এবং ২১-এর কবিতা, যার মাধ্যমে আসলে আমরা আমাদের আবহমান বাংলা সংস্কৃতিটাকে আসলে ধারণ করে থাকি। তাহলে এবার আপনার কণ্ঠে ২১-এর একটি কবিতা শুনব। আমি যে কবিতাটি পড়তে চাই শুরুতে, সেটি পড়ছি কবি আনিসুল হকের লেখা একটি কবিতা, মায়ের আঁচলে ফের লুকোতে চাই মুখ। কবিতাটি উনি লিখেছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। আমাদের ঢেউটিনে ছাওয়া বাড়ি, সামনে উঠোন, বসন্ত বাতাসে ঝরে আমের মুকুল, রান্নাঘরে বলক উঠছে ভাতের হাঁড়িতে, মাছের ঝোলের গন্ধে মিশে যাচ্ছে মুকুলের ঘ্রাণ, রেডিওতে তিস্তা পাড়ের গান, ও কি গাড়িয়াল ভাই, আব্বা পায়চারি করছেন, উঠোনের তারে শুকোতে দেওয়া আম্মার শাড়িতে শেষ বিকেলের রোদ, ঝুলন্ত শাড়ির ফাঁকে দাঁড়িয়ে আব্বা বলতেন, দেখো সুদিন আসবে, ছেলেমেয়েরা তোমার বড় হোক, দেখো মাকে ভালো রাখবে সন্তানেরা। আব্বা ছিলেন শিক্ষক, তিনি বলতেন, মাতৃভাষা মানে মায়ের ভাষা নয়, মাতৃভাষা মানে ভাষা তোমার মা। বলতেন, মাতৃভূমি মানে মায়ের ভূমি নয়, মাতৃভূমি মানে দেশ তোমার মা। আমরা আম্মার আঁচলে মাঠ জিতে ঘরে ফেরা ঘামে ভেজা চুল মুছতাম, আম গাছে ডেকে উঠত বসন্তের কোকিল, আমরা বাগান থেকে ফুল তুলে আব্বার পিছু পিছু ভোরবেলা কুয়াশা মাখা পথে খালি পায়ে হাঁটতাম প্রভাত ফেরিতে। আব্বাকে রংপুর গোরস্থানে শুয়ে রেখে আমরা এখন ঢাকায়। এক রাত্রে স্বপ্নে আব্বা জিজ্ঞেস করেন, সুদিন কি এসেছে বাবারা? ১৯৫২ থেকে কত বছরই তো গেল, আমি জিজ্ঞেস করতে সাহস পাই না, তুমি কেমন আছো বাংলা ভাষা? ১৯৭১ থেকে কত বছরই তো গেল, আমি জিজ্ঞেস করতে সাহস পাই না, তুমি কেমন আছো বাংলাদেশ? শহীদের নিযুত আত্মারা আকাশে নক্ষত্র হয়ে জাগে, কালো আকাশের গায়ে সপ্তর্ষি মণ্ডলের মতো প্রশ্ন চিহ্ন আঁকে। আম্মার কাছে যাই, তার মুখে বয়সের ছাপ। আম্মা বলেন, মন খুলে কথা বলো। মা মানে মন খুলে মনের কথা বলা, মা মানে মন খুলে সব প্রশ্ন জিজ্ঞেস করা।
আম্মার আঁচলে মুখ মুছে আকাশের দিকে তাকিয়ে দেখি সপ্তর্ষি মণ্ডলে আজও প্রশ্ন চিহ্ন আঁকা। শহীদেরা শুধু সওয়াল, তোমরা কি আমাদের মতো নির্ভয়ে বলো? শহীদেরা শুধু সওয়াল, তোমরা কি আমাদের মতো নির্ভয়ে চলো? আম্মার আঁচলে ফের লুকোতে চাই মুখ, যদি পাই আজও কিছু রোদ্দুরের ঘ্রাণ, যদি মোছা যায় কপালের বিন্দু বিন্দু নিরুদ্দর ঘাম। আপনার আবৃত্তি শুনে মনে হচ্ছিল 21-এর সেই উত্তাল দিনগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। হৃদয় স্পর্শী আবৃত্তি। এবার ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে জানতে চাইব, বর্তমান প্রজন্ম কি শুদ্ধ ভাষার প্রতি আগ্রহী? আপনার কি মনে হয়? ধন্যবাদ মারজান ভাই। শুদ্ধ ভাষার প্রতি বা পরিশীলিত হবার প্রতি সবার একটা আগ্রহ থাকেই। আমরা যদি দেখি যে ভাষা তো আমাদের সংস্কৃতির একটি অংশ। সংস্কৃতি আমাদের যাপিত জীবনের, সামষ্টিক জীবনেরই কিন্তু বোধ। সেই বোধের জায়গায় কি আমরা শুদ্ধতার চর্চা করছি? আমি যদি বলি সেই জায়গা যেমন শুদ্ধতার চর্চায় ঘাটতি আছে, আমাদের শুদ্ধ ভাষা শেখার প্রতি এটারও ঘাটতি আছে। তাহলে এবার আপনার কণ্ঠে শুনব 21-এর একটি কবিতার আবৃত্তি। আমি আবৃত্তি করব কবি শামসুর রহমানের বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা কবিতাটি। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়, মমতা নামের পুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদনমোহন তর্কালঙ্কার কি ধীরাদত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তানে চেনেছে, যেখানে কুসুম কলি সবই ফোটে, জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে। তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচ দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো কাঠবিড়ালির রূপে, ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার 51টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টেয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড়। আমার এ অক্ষী গোলকের মধ্যে তুমি আঁখি তারা। যুদ্ধের আগুনে, মারির তাণ্ডবে, প্রবল বর্ষায়, কি অনাবৃষ্টিতে, বারবনিতার নূপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণায় ধিক্কারে, নৈরাজ্যের এলো ধাবড়ি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে, হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগর্বে মহীয়সী। সে ফুলের একটি পংক্তিও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্র ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরানো নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে
হাজার যায় না তাকানো, বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা। অসাধারণ কবিতা এবং আবৃত্তি, ভাষা শহীদদের ত্যাগকে ফুটিয়ে তুলেছেন কবি এই কবিতার মধ্যে। এবার আমরা আসব লায়লা নওশীন আপুর কাছে। আপনার কাছে জানতে চাইব, বর্তমান সময়ে তরুণদের মধ্যে একটি প্রবণতা দেখা যাচ্ছে, তারা কন্টেন্ট ক্রিয়েট করছে ফেসবুক এবং ইউটিউবের জন্য। সেক্ষেত্রে তারা ভাষার শুদ্ধতার চেয়ে ভিউ বা সস্তা জনপ্রিয়তার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মার্জান, এখানে আসলে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এখন একটা পেশা। এখন উদ্দেশ্যটাই সবচেয়ে বড় ব্যাপার। এখন কেউ যদি যার যেরকম পেশা, সেই পেশার আলোকেই সে ফেসবুক বা অনলাইনের জন্য কন্টেন্ট তৈরি করছে। এখন এটা পেশার উপর ভিত্তি করে। কেউ যদি ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করে, তারা কন্টেন্ট তৈরিতে যদি তাদের আসলে গুরুত্ব দেওয়া উচিত। ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করার ক্ষেত্রে কেউ যদি গান, কেউ যদি কবিতার কন্টেন্ট দেয়, সেক্ষেত্রে তারা আসলে ভাষার শুদ্ধতাটা তাদেরকে শতভাগ বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে, এবং অনেকেই চেষ্টা করছে। কিন্তু যারা অন্য পেশার অন্য বিষয়ে কন্টেন্ট তৈরি করে, এটার উপর আসলে আমার মনে হয় না যে জোর জবরদস্তি বা কোনো কিছু আরোপ করতে হবে যে শুদ্ধ ভাষায় কন্টেন্ট বানাতে হবে, এরকম কিছু না। এটা সবারই আমার মনে হয় যে নিজস্বতা আছে, যার যার মতো করে, যেহেতু এখন পেশা হয়ে গিয়েছে কন্টেন্ট ক্রিয়েশনটা, তো সেটা তাদের যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং তাদের যারা অডিয়েন্স, সেটা তাদের রুচির ব্যাপার। কিন্তু যারা কবিতা নিয়ে কাজ করছে বা আমাদের শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করছে, তাদেরকে অবশ্যই ভাষার শুদ্ধতার ব্যাপারে খেয়াল রাখা উচিত, এবং অনেকেই চেষ্টা করছে, অনেকে হয়তো পারছে না। তবে আমি ব্যাপারটাকে পজিটিভলি দেখি। ভবিষ্যতে হয়তো সকলেই বাংলা ভাষার যে শুদ্ধ রূপ, সেই শুদ্ধ রূপেই হয়তো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে। এ পর্যায়ে আপনার কণ্ঠে একুশের আরেকটি কবিতার আবৃত্তি শুনব। এবার আমি পড়তে যাচ্ছি একেবারে বাংলা ভাষার খুবই বহুল প্রচলিত একটি কবিতা, কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। অসাধারণ আবৃত্তি, ঠিক একুশের সময়টিকেই মনে করিয়ে দেয়। এ পর্যায়ে আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে জানতে চাইব, বর্তমান প্রজন্ম যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তারা বাংলার সাথে ইংরেজি বা হিন্দি মিক্সড করে শব্দ উচ্চারণ করছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, বা এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? কারণ বাংলা ভাষা তো বিকৃত হচ্ছে। ধন্যবাদ মার্জান ভাই। আমার যেটা মনে হয় যে আমাদের চেতনার জায়গাটা যদি শানিত না হয়, তাহলে আমার নিজস্ব যেই জিনিসগুলো আছে সেগুলো আমি প্রকাশ করতে চাই না।
আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা যদি দেখি, আমাদের মহাস্থানগড়, পাহাড়পুর, বৌদ্ধবিহার, এটা সহ ময়নামতি, আমরা আমাদের যে ঐতিহ্যগুলো আমরা আবিষ্কার করছি, ওয়ারী বটেশ্বরের যেই সভ্যতা আবিষ্কৃত হচ্ছে, আমরা তো উন্নত জাতি, বাংলা ভাষা প্রাচীন ভাষা, যেই ভাষার সাহিত্য নোবেল পুরস্কার পায়, সেই ভাষাকে নিয়ে তো হীনমন্য হওয়ার কোনো কারণ দেখি না। আমার মনে হয় আমাদের যারা তরুণ প্রজন্ম বা যারা নতুন শিক্ষার্থী, যারা স্কুল বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ছে, তারা যদি সেই নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়, আমার মনে হয় তারা ওই যে মিশেল করে বাইরের ভাষা এগুলো নিয়ে এসে তারা কথা বলা থেকে বিরত থাকবে। সেজন্য আমার মনে হয় এই জায়গা থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয়, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের শিল্প সংস্কৃতি, এগুলোকে আরও ভালোভাবে তুলে ধরতে হবে তরুণ প্রজন্মের কাছে। তাহলে তারা তাদের সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে গর্বিত হবে, গর্ববোধ করবে। এবং আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। সারা বিশ্বে এরকমটা আর মানে খুবই কম, বিরল। রক্ত দিয়ে অর্জিত ভাষা আমরা কেন অশুদ্ধ করব? এই চেতনার জায়গাটা যদি শানিত করা যায়, তাহলে আমরা আমাদের ভাষার নিজস্বতা রক্ষা করতে পারবো বলে আমার মনে হয়। তাহলে এবার আপনার কণ্ঠে একুশের আরেকটি কবিতা শুনব। ধন্যবাদ। আমি এখন একটু আমার লেখা কবিতা একটা পড়তে যাচ্ছি। কবিতার নাম একুশ এলো। অনেক বিতর্কের পর 52 ফেব্রুয়ারিতে 21 এলো। বোবা করে রাখার প্রতিবাদে জ্বলে উঠল সালাম বরকতদের তাজা রক্ত। ছাত্র জনতা ভাঙল 144 ধারা। স্লোগানে স্লোগানে মুখরিত হলো চারিদিক, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঝলসে উঠল দানবের হাতিয়ার, ঝাঁঝরা হয়ে গেল ভাইয়ের বুক, খালি হলো মায়ের কোল, রক্তে লাল হলো রাজপথ, বীরের রক্তে আবার সিক্ত হলো বঙ্গভূমি। 21 এলো। রাজপথে বিছানো হলো রক্ত গালিচা, সেই গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে এলো রক্তে লেখা দুঃখিনী বর্ণমালা, অ আ ক খ। আমি ফিরে পেলাম মাকে মা বলে ডাকার অধিকার। 21 এলো। লেখা হলো গান, লেখা হলো কবিতা, তৈরি হলো শহীদ মিনার, জেগে উঠল বাঙালি চেতনা প্রতি প্রাণে। 21 এলো। বিশ্ব দেখল বাঙালির সাহস, যত অন্যায় রুখে দেয়ার, সঞ্চিত হলো অমিত শক্তি, মাথা উঁচু করে দাঁড়াবার। সেই শক্তিতে বলিয়ান হয়ে বাঙালি ভাঙল অধীনতা, সেই শক্তিতে বলিয়ান হয়ে আনলো স্বাধীনতা। অসাধারণ কবিতা। একদম 21-এর উত্তাল দিনগুলোকে তুলে আনার চেষ্টা করা হয়েছে এই কবিতায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে 21-এর কবিতা শোনানোর জন্য। অনেক ধন্যবাদ মার্জান তোমাকে এবং সময় টেলিভিশনের সকল দর্শক এবং কলাকুশলীদেরকেও। একই কথা, অসংখ্য ধন্যবাদ মার্জান ভাই আপনাকে এবং সময় টেলিভিশনকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম এবং সেই সঙ্গে আবৃত্তিও শুনলাম। আমাদের সাথে ছিলেন বাংলাদেশের দুজন আবৃত্তি শিল্পী ও সংগঠক লায়লা নওশীন এবং ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আমরা চেষ্টা করেছি 21-এর চেতনা কণ্ঠে ধারণ করার। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন।